প্রিয় বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে ডব্লিউবিপি স্পেশাল খুব গুরুত্বপূর্ণ 10টি প্রবলেম সলভ করব। তো চলো ফ্রেন্ডস, লেট না করে শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রবলেম, 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে। 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারবে? তো এই ধরনের অঙ্কে যখন জন, দিন, ঘন্টা থাকে তখন আমরা একটা শর্টকাট টেকনিকে অঙ্কগুলো করি। কি ফর্মুলা বলো দেখি? শর্টকাট m1 d1 t1 বাই w1 সমান সমান m2 d2 t2 বাই w2। এই ফর্মুলা না? যখন কখন এই ফর্মুলাটা ইউজ করব ভালো করে বুঝে নাও। জন, দিন, ঘন্টা, কাজ এরকম থাকবে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি। এবার এখানে একটা জিনিস বুঝে নাও, m মানে হচ্ছে কি বলো দেখি? লোক সংখ্যা। m1 মানে প্রথমে কতজন ছিল, আর m2 মানে পরে কতজন লোক ছিল। আর d মানে দিন সংখ্যা। d1 মানে প্রথমে কত দিন লাগতো, আর d2 মানে পরের দিন সংখ্যা। দেখো অঙ্কটা দুটো পার্ট আছে। প্রথমের দিন সংখ্যা হচ্ছে ভাই d1, আর পরের দিন সংখ্যা d2। t1 মানে প্রথমে কত ঘন্টা করে কাজ করতো, ঘন্টাটা। t মানে সময়, সময় বলতে ভাই কত ঘন্টা কাজ করতো, দৈনিক কাজের সময়। আর t2 মানে পরেরটা। t1 মানে প্রথমের সময়, আর t2 মানে পরের সময়। আর ভাই w দিয়ে কি বোঝায় বলো দেখি? কাজ। কি কাজ করছে? তাহলে এখানে দেখো কাজের পরিমাণ কিন্তু উল্লেখ নেই। 20টি খেলনা, 30টি চেয়ার এরকম কিছু উল্লেখ করছে কি? বলছে একটি কাজ করে। কাজটা পার্টিকুলার ভাবে উল্লেখ করছে কি? 20টি খেলনা তৈরি করবে, 20টি চেয়ার তৈরি করবে, এরকম কিছু বলছে কি? যেহেতু কাজটা বলেনি, তাহলে আমরা ডব্লিউটা কি করবো বলো দেখি? অ্যাভয়েড করে দিব। তাহলে ডব্লিউটা আমরা সরিয়ে দেবো। তাহলে কোন ফর্মুলা দিয়ে হবে অঙ্কটা? m1 d1 t1 সমান সমান m2 d2 t2। বুঝে গেল? মূল ফর্মুলায় কিন্তু w1 ছিল, কিন্তু w গুলা কেন সরিয়ে দিলাম ভাই? যেহেতু কাজের উল্লেখ নেই। কাজের উল্লেখ আছে কি? না। কি কি আছে বলো দেখি? জন সংখ্যা আছে, তার মানে m লাগবে। দিন সংখ্যা আছে, তার মানে d থাকবে। সময় আছে, ঘন্টা আছে, t থাকবে। কিন্তু কাজের পরিমাণটার উল্লেখ নেই, এর জন্য কাজটা অ্যাভয়েড করলাম। কাজ বলতে ভাই ডব্লিউটাকে সরিয়ে দিলাম। তাহলে চলো ভাই মানগুলো বসাই। তাহলে m মানে প্রথমের লোক সংখ্যা। তাহলে বলো দেখি প্রথমে কতজন ছিল বলো দেখি? 20 জন। ইন্টু d1 মানে প্রথমে কতদিন কাজ করতো? 18 দিনে কাজ করতো না? দেখো প্রথমের পার্টটা, প্রথমের লাইনটা দেখো, কাজটি কত দিনে সম্পন্ন করে? 18 দিনে। ইন্টু t1 মানে ঘন্টাটা, কত ঘন্টা করে কাজ করতো? 6 ঘন্টা করে। ইন্টু 6 সমান সমান m2 মানে হচ্ছে পরের লোক সংখ্যা। দ্বিতীয় লাইনে দেখো তো কতজন বলছে? 15 জন। তাহলে m2 এর ভ্যালু হবে ভাই 15। ইন্টু d2 মানে দিন সংখ্যা, কত দিনে করে ভাই কাজটি? 12 দিনে। ইন্টু t2ই থাকবে। t2 মানে পরের সময়, পরের সময়টাই তো ভাই বার করতে হবে না? তাহলে t2ই থাকবে। কি বুঝা গেল ভাই? এবার বাঁ দিক ডান দিক তুমি কাটতে পারো, কাটো। আমরা 6 দিয়ে যদি 12কে কাটি, 6 দুগুণে 12। তারপর 2 দিয়ে 18কে কাটলে ভাই 9 দুগুণে 18। এবার 5 দিয়ে যদি কাটি ভাই, 3 5-এ কত হবে? 15। 4 5-এ এত দূর হলো সবার? 5 দিয়ে কাটলাম ভাই, 3 5-এ 15, 4 5-এ 20। এবার 3 দিয়ে যদি 9কে কাটি, 3 3-কা 9। কি বোঝা গেল ভাই? তাহলে ভাই এদিকে 4 আর 3 গুণ করো, 3 4-এ কত হবে? 12 সমান সমান ওই পারে কি থাকলো? t2 মানে সময়। তার মানে এখন কত ঘন্টা করে কাজ করতে হবে বলো দেখি? 12 ঘন্টা। বুঝা গেল? এটাই বার করতে বলছে না? এখন দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে? তাহলে ভাই বলো দেখি এখন দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে? তাহলে এটাই অ্যান্সার ভাই। তো চলো ভাই নেক্সট প্রবলেম। তাহলে দেখো 2 নম্বরে কি বলছে ভাই? এ ও বি একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে এবং এ একা কাজটি 9 দিনে করতে পারে। বি একা কাজটি কত দিনে করতে পারবে? তাহলে ভালো করে বুঝো ভাই, রিপ্লাই দিও ভাই। হ্যাঁ, এ আর বি দুজন মিলে কাজটি করে কত দিনে? 6 দিনে। এটা দেওয়া আছে না? এ প্লাস বি মানে এ আর বি একসাথে কাজটি করে 6 দিনে। আবার এ যদি একা কাজটি করে তাহলে 9 দিনে করতে পারে। তা ভালো করে দেখো আমরা কি টেকনিকে অঙ্কটা করব। এ আর বি একসাথে যদি কাজ করে তাহলে কত দিনে করতে পারে? 6 দিনে। এ একা করলে? এবার একটু প্রশ্ন করো, কি কাজ করবে? দেওয়া আছে কি? তুমি ধরতে পারো যে কোনো চেয়ার তৈরি করা বা খেলনা তৈরি করা।
আমরা নর্মালি কাজের ক্ষেত্রে আমরা ধরে নিব কি তৈরি করবে, চেয়ার। এবার প্রশ্ন হলো কতগুলি চেয়ার তৈরি করবে, 20টি না 30টি না 40টি, যে কোনো ধরা যায়। তাহলে সবচেয়ে বেটার এদের লসাগু কত, 6 আর 9 লসাগু হয় 18। করে দেখো 6 আর 9 লসাগু কত হয়, দিনগুলো মুছে দেই ভাই তাহলে বুঝতে সুবিধা হবে। 6 আর 9 লসাগু কত ভাই, 18। এটা হচ্ছে আমরা ধরে নিলাম মোট কাজ, মোট কাজ। তাহলে মোট কাজ কি ধরে নিলাম, কয়টি চেয়ার তৈরি করতে হবে বলো দেখি, 18টি। বুঝা গেল? ভালো করে বুঝো ভাই, একটা কাজ আছে, সেই কাজটা এ আর বি কয় দিনে করে, 6 দিনে। আবার এ যদি একা করে তাহলে কয় দিন লাগে, 9 দিন। এবার প্রশ্ন হলো কাজটা কি, আমরা ধরে নিলাম চেয়ার তৈরি করা। কতগুলি চেয়ার তৈরি করবে, এদের লসাগু কত, 6 আর 9 লসাগু 18। 6 আর 9 লসাগু, তাহলে আমরা ধরে নিলাম মোট কাজ হচ্ছে 18টি চেয়ার তৈরি করতে হবে। টোটাল যে কাজটা, কাজটা কি, চেয়ার তৈরি করা। কয়টি চেয়ার তৈরি করতে হবে, এই 18টি চেয়ার তৈরি করার দায়িত্ব যদি এ আর বি দুইজনকে দেই তাহলে ওরা একসাথে কয় দিনে করবে। আবার এ কে যদি একা দায়িত্ব দেই যে তুই একা কর ভাই, তাহলে ও কয় দিনে করবে। বুঝা গেল? কাজটা কি, চেয়ার তৈরি করা। কয়টি চেয়ার তৈরি করা, 18টি। তুমি 20টি ধরতে পারো, 30টি ধরতে পারো, সেক্ষেত্রে প্রবলেম হবে, ভগ্নাংশ আসবে। তাহলে বেটার কি, কাজটা কিন্তু দেওয়া ছিল না, কাজটা আমরা ধরলাম। কিভাবে ধরলাম, এদের লসাগু কত হয় ভাই, 18। আমরা ধরে নিলাম কয়টি চেয়ার তৈরি করতে হবে, 18টি। কি বুঝা গেল? এবার ভালো করে দেখো তো, এ আর বি 6 দিনে কয়টি চেয়ার তৈরি করে, 6 দিনে করে কয়টি, তাহলে একদিনে কয়টি করবে বলো দেখি, 3টি করবে না। এদিকে লিখলাম একদিনে। এটা কে কে তৈরি করে বলো দেখি, এ আর বি, তাই তো ভাই। এদিকে একটা একদিনেরটা লিখলাম, একদিন। 6 দিনে তৈরি করে ভাই 18টি চেয়ার, তাহলে একদিনে কয়টি তৈরি করবে, 3টি না। 6 দিয়ে 18কে ভাগ করলেই পাওয়া যায় 3 6, তার মানে একদিনে কয়টি তৈরি করবে, 3টি। আবার দেখো তো, এ 9 দিনে কয়টি তৈরি করে, 9 দিনে তৈরি করে কয়টি, তাহলে একদিনে কম তৈরি করবে না। কম মানে 9 দিয়ে 18কে ভাগ করো, 9 দুগুণে, তাহলে একদিনে কয়টি তৈরি করবে, এটা কে তৈরি করে বলো দেখি, এ। তোমরা বুঝতে পারছো আমার ভাষা? এ আর বি কয়দিন কাজ করে, 6 দিন। 6 দিনে কয়টি চেয়ার তৈরি করে, 18টি। বুঝা গেল? 6 দিনে তৈরি করে, একদিনেরটা বার করে নাও। কয় দিনেরটা বার করবে, একদিনেরটা। তাহলে ভাই 6 দিনে 18টি তৈরি করলে একদিনে কয়টি তৈরি করবে, 3টি। আবার এ 9 দিনে তৈরি করে কয়টি, 18টি, তাহলে একদিনে তৈরি করবে 9 দুগুণে 18, 2টি। এবারে দেখো তো এখানে এ আর বি কয়টি চেয়ার তৈরি করে, 3টি। আবার এ কয়টি তৈরি করে, তাহলে বি কয়টি তৈরি করবে, কি করলে পাওয়া যাবে বলো দেখি, এ আর বি এর থেকে যদি এ কে বাদ দেই তাহলে বি এরটা পাওয়া যাবে না। বোঝা গেল কি বললাম? এ আর বি তৈরি করে 3টি, এ তৈরি করে 2টি, তাহলে বি এরটা কি করে বার করব ভাই, এ আর বি এর থেকে যদি এরটা বাদ দিই তাহলে কয়টি, একটি। এটা কে তৈরি করে বলো দেখি, বি। কয় দিনে বলো দেখি, একদিনে। এদিকে সব একদিনের হিসাব হচ্ছে। কি বোঝা গেল ভাই? এ আর বি দুইজন মিলে কয়টি তৈরি করে শিবু ভাই, 3টি। আবার এ একা তৈরি করে কয়টি, এবার এ আর বি এর থেকে যদি এ কে বাদ দিই, কার থেকে কাকে বাদ দিচ্ছি, এ আর বি থেকে এ কে বাদ দিলে কারটা পাওয়া যাবে বলো দেখি, বি এরটা। তাহলে বলো দেখি ভাই, বি কয়টি চেয়ার তৈরি করে, কয় দিনে, তাহলে ভাই বলো দেখি, বি একটি তৈরি করে কয় দিনে, 2টি তৈরি করবে, 3টি। টোটাল তৈরি করতে হবে কয়টি, এটাই বার করতে বলছে। কি বার করতে বলছে, বি একা কাজটি কত দিনে করবে, বি একা করবে। তাহলে বি একটি তৈরি করে ভাই একদিনে, তাহলে ভাই 18টি তৈরি করতে কতদিন লাগবে, এটা মুখে মুখে হয়ে যাবে না ভাই। তাহলে বি সম্পূর্ণ কাজটি কত দিনে করবে ভাই, কি বোঝা যাচ্ছে ভাই? একটি তৈরি করতে নেয় একদিন, 2টি তৈরি করতে 2 দিন, তাহলে 18টি তৈরি করতে কতদিন সময় নেবে, 18 দিন। তো চলো ভাই নেক্সট প্রবলেম। আচ্ছা দেখো 3 নম্বর। হ্যাঁ, কি বলছে, এ 6 দিনে একটি কাজের 2/5 অংশ করতে পারে এবং বি 10 দিনে ওই কাজের 1/3 অংশ করতে পারে। তারা একসাথে কাজটি কত দিনে করতে পারবে? তাহলে ভালো করে দেখো, এখানে শুরু করব কোন দিক থেকে। দেখো অংশের উল্লেখ আছে না, অংশটা ভালো করে দেখো। অংশ মানে কি দেখো, এ বলছে
এ কি করে বলো দেখি 2/5 অংশ কাজ কত দিনে করে বলো দেখি 6 দিনে। এটার মানে কি বলো দেখি ভাই, টোটাল কাজ কত ভাগ বলো দেখি 5 ভাগ, তার মধ্যে করছে কয় ভাগ 2 ভাগ করতে কত দিন সময় লাগে, বুঝা গেল কি বললাম? টোটাল কাজ হচ্ছে ভাই 5 ভাগ, তার মধ্যে কত ভাগ করলো 2 ভাগ করতে কত দিন লাগে 6 দিন, বুঝা গেল? কত দিয়ে গুণ করলে আসে বলো দেখি, 2 কে 3 দিয়ে গুণ করলে 6 হয় না? তাহলে 5 ভাগ করতে কত দিন লাগবে, এটাকেও কত দিয়ে গুণ করব 3 দিয়ে, 3 5 কত 15 দিন সময় লাগবে, বুঝা গেল? এটা কাটটা বার করলাম বলো দেখি এর, এ 5 ভাগের মধ্যে 2 ভাগ করতে কত দিন সময় নেয় 6 দিন। ভালো করে দেখো ভাই, 2 ভাগ করতে কত দিন সময় নেয়, তাহলে 5 ভাগ করতে কত দিন সময় নিবে, 2 কে কত দিয়ে গুণ করলে 6 হয় 3 দিয়ে, তাহলে 5 কে কত দিয়ে গুণ করব 3 দিয়ে, 3 5 15 দিন। এইভাবে যদি তোমার অসুবিধা হয় তাহলে তুমি ঐকিক করেও করতে পারো, 2 ভাগ করতে লাগে 6 দিন, 1 ভাগ করতে 3 দিন, 5 ভাগ করতে 3 5 15 দিন, বা তুমি ডাইরেক্ট এভাবেও করতে পারো। 2 কে কত দিয়ে গুণ করলে 6 আসে 3 দিয়ে, তাহলে 5 ভাগ করতে কত দিন লাগবে, এটাকেও কত দিয়ে গুণ করব 3 দিয়ে। তাহলে বলো দেখি সম্পূর্ণ কাজটি করতে কত দিন সময় নিচ্ছে, সম্পূর্ণ কাজটি 5 ভাগ, 5 ভাগ করতে কত দিন সময় নিচ্ছে। আচ্ছা, এবার বি এরটা দেখো তো ভাই, বি বলছে 1/3 অংশ, তার মানে 3 ভাগের এই 1 ভাগ করতে কত দিন সময় নেয় 10 দিন। ভালো করে দেখো ভাই, 1 ভাগ করতে কত দিন সময় নেয়, কত দিয়ে গুণ করলে আসে বলো দিকে 10 দিয়ে না, দশকে কত দিয়ে গুণ করলে, মানে বুঝতে পারছো তো, এইটাকে কত দিয়ে গুণ করলে 10 আছে, 10 দিয়ে গুণ করলে, তাহলে 3 ভাগ করতে কত দিন সময় লাগবে, এটারও কত দিয়ে গুণ করব 3 10। এইভাবে বুঝতে তোমার অসুবিধা হলে এভাবেও বুঝতে পারো, 1 ভাগ করতে লাগে 10 দিন, তাহলে 3 ভাগ করতে 3 10 30। কি বোঝা গেল কি বললাম? বা তুমি এভাবে গুণ আকারেও বুঝতে পারো, 1 ভাগ করতে 10 দিন লাগে, 1 কে কত দিয়ে গুণ করলে 10 আসে 10 দিয়ে। ঠিক তেমনি 3 ভাগ করতে কত দিয়ে, 3 ভাগ করতে কত দিন সময় লাগবে, এখানে 10 দিয়ে গুণ করছি, তাহলে এখানেও কত দিয়ে গুণ করব 3 10 30। আর এটা বোঝা গেল কি, এ 2/5 অংশ, তার মানে টোটাল কাজ ভাই কয় ভাগ 5 ভাগ, তার মধ্যে 2 ভাগ করতে লাগে কত দিন, 2 ভাগ করতে লাগে কত দিয়ে গুণ করলে আসে, কত দিয়ে গুণ করলে, মানে বুঝতে পারছো তো, 2 কে কত দিয়ে গুণ করলে 6 হয় 3 দিয়ে, 3 দুগুণে 6। ঠিক তেমনি 5 ভাগ করতে কত দিন লাগবে, 5 কেও কত দিয়ে গুণ করব 3 দিয়ে, 3 5। কি বোঝা যাচ্ছে ভাই? তাহলে 2 ভাগ করতে কত দিন লাগে 6 দিন, তাহলে 5 ভাগ করতে, এখানেও সেম, 1 ভাগ করতে লাগে 10 দিন, 10 দিয়ে গুণ করলে আসে, তাহলে 3 ভাগ করতে 3 10 30। কি বোঝা গেল ভাই? তাহলে বলো দেখি এ সম্পূর্ণ কাজটা কত দিনে করে, আর বি সম্পূর্ণ কাজটা, তাহলে এগুলো মুছে দেই, হ্যাঁ এগুলো আর দরকার নেই, শুধু সম্পূর্ণ কাজটার দরকার আছে। তাহলে তোমরা আমায় বলো দেখি এ সম্পূর্ণ কাজটা কত দিনে করে, মাত্র বার করলাম না ভাই। আবার বি সম্পূর্ণ কাজটা করে 30 দিনে, দিনটা মুছে দিই। হ্যাঁ, এবার কি কাজ করে আমরা ধরে নিব সেম আগেরটার মতো, কি ধরে নিব, কাজটা চেয়ার তৈরি করা। কয়টি চেয়ার তৈরি করবে, এদের লসাগু কত ভাই বলো দেখি, 15 আর 30 এর লসাগু 30। তাহলে আমরা ধরে নিব মোট কাজ, এটা কি ধরে নিব মোট কাজ 30টি চেয়ার তৈরি করতে হবে। এবার তোমাদের মধ্যে অনেকে ভাববে মোট কাজটা আসলো কোন জায়গা থেকে, মোট কাজটা ধরে নিব, টোটাল কাজটা কি বলো দেখি, চেয়ার তৈরি করা, কাজটা কি চেয়ার তৈরি করা। এবার কতগুলি চেয়ার তৈরি করবে ধরে নাও। এবার প্রশ্ন হলো কিভাবে ধরবে, এদের লসাগু কত হয় ভাই 30, তাহলে ধরে নাও 30টি চেয়ার তৈরি করতে হবে। এবার কি দাঁড়াচ্ছে ভাই, এ 15 দিনে তৈরি করে কয়টি চেয়ার 30টি, তাহলে একদিনে কয়টি তৈরি করবে, এদিকে একদিনের কাজটা বার করে নিই। বোঝা গেল কি বললাম? অনেকে বলবে একদিনের কাজ কেন বার করব, এই সময় কার্যের এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একদিনে কতটুক করে সেটা বার করে নাও। কয় দিনের কাজ বার করবে, একদিনের। 15 দিনে যদি 30টি তৈরি করে, তাহলে একদিনে কয়টি তৈরি করবে, 15 দুগুণে 30 ভাগ করলেই পাওয়া যাবে 2টি। একইভাবে বলো দেখি বি 30 দিনে কয়টি তৈরি করে 30টি, তাহলে একদিনে কয়টি তৈরি করবে, একটি। এটা কে তৈরি করছে বলো দেখি, এ, আর এটা কে তৈরি করছে
কয় দিনে বলো দেখি? এত দূর জায়গায় ক্লিয়ার কি ভাই? এ 15 দিনে তৈরি করে 30টি, তাহলে একদিনে তৈরি করবে 2টি। কি করলে পাওয়া যায়? 15 দিয়ে 30কে ভাগ করলেই। একইভাবে বি 30 দিনে তৈরি করে 30টি চেয়ার। কয় দিনে? 30 দিনে তৈরি করে 30টি চেয়ার। তাহলে একদিনে কয়টি তৈরি করবে? 30 দিয়ে 30কে ভাগ করলেই পাওয়া যাবে 1টি। তাহলে ভাই এ সারাদিন কাজ করে কয়টি চেয়ার তৈরি করে? 2টি। আবার বি সারাদিন কাজ করলে 1টি। এবার দুজনকে যদি একসাথে কাজে নিয়োগ করি তাহলে টোটাল কয়টি হবে বলো দেখি? এ 2টি, বি 1টি। টোটাল কয়টি হবে? এটা কে করবে বলো দেখি? এ আর বি দুজন মিলে। কয় দিনে বলো দেখি? একদিনে। এদিকে সব একদিনের কাজ বার করছি। এত দূর জায়গা ক্লিয়ার করতে পারলে ভাই? তাহলে এ আর বি যদি একসাথে কাজে নিয়োগ করি দুজনকে, তাহলে 3টি চেয়ার তৈরি করে ভাই একদিনে। 3টি তৈরি করে, এবার তৈরি করতে হবে কয়টি? তাহলে 30টি তৈরি করতে কতদিন লাগবে? ভাগ করলেই পাওয়া যাবে না? সময় বার করতে গেলে ভাই ভাগ। কি করব? এই সময় কার্যের অঙ্কে সময় যখন বার করব খেয়াল রাখবে ভাই ভাগ। কিভাবে ভাগ করব? সময় বার করব, সময় টোটাল কতদিন লাগবে, টোটাল কতগুলি চেয়ার তৈরি করব, আর একদিনে কয়টি তৈরি করে 3 দিয়ে ভাগ করব। 3 10 30, তার মানে কয় দিন লাগবে? কি বোঝা গেল? এটা তো মুখে মুখেও বার করতে পারবে না ভাই। 3টি তৈরি করতে লাগে 1 দিন, 3টি তৈরি করতে লাগে 1 দিন। তাহলে ভাই 30টি তৈরি করতে কতদিন লাগবে? ভাগ করলেই পাওয়া যাবে। কি বোঝা গেল? সময় বার করতে গেলে কি করবে ভাই? ভাগ। তাহলে টোটাল কাজটা কত দিনে কমপ্লিট হবে ভাই? 10 দিনে। এটাই হচ্ছে ভাই এই অঙ্কের অ্যান্সার। তো চলো ভাই নেক্সট প্রবলেম। এবার দেখো 4 নম্বরে কি বলছে? 8 জন লোকের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায় যখন 24 বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে। নতুন ব্যক্তির বয়স কত? তাহলে ভালো করে দেখো, কনসেপ্টটা আগে ক্লিয়ার করো ভাই, খুব ইম্পর্টেন্ট টাইপ। ভালোই দেখো এখানে করব কি, প্রথমে কতজন লোক ছিল বলো দেখি? প্রথমে এখানে লোক ছিল কতজন? 8 জন। বুঝা গেল ভাই? কতজন ছিল? 8 জন। একজন বার হয়ে গেল। কি হয়ে গেল ভাই? একজন যে বার হয়ে গেল তার বয়স কত ছিল বলো দেখি? 24 বছর। কত বছর? তার পরিবর্তে আরেকজন আসলো। বুঝা গেল ভাই? তার মানে কিন্তু ভাই লোক বাড়েও নি কমেও নি। 8 জন ছিল, একজন বের হয়ে গেল, হলো কয়জন? 7 জন। তারপর আরো একজন নতুন আসলো, তাহলে 8 জনই হলো। এবার মন দিয়ে শুনো, যে চলে গেল তার বয়স কত? যে আসলো তার বয়স জানি কি? যে নতুন ব্যক্তি আসলো তার বয়সটাই কি করতে হবে ভাই? বার করতে হবে। বুঝা গেল? যে চলে গেল তার বয়স কত? 24। যে আসলো তার বয়স জানি না। এবার দেখো এখানে 3টে অপশন আছে। যে নতুন ব্যক্তি আসলো তার বয়স 24ই হতে পারে। যে চলে গেল তার বয়স কত? 24। যে ব্যক্তি আসলো তার বয়স জানি কি? এখানে 3টে অপশন হতে পারে। দেখো, 1 বয়স সেম হতে পারে। সেম মানে যে গেল তার বয়স কত, যে আসলো তার বয়স কত, সেম হতে পারে। 2 নম্বর অপশন কি হতে পারে? যে আসলো তার বয়স কি হবে? কম। এছাড়া কি হতে পারে? বেশি। কি বুঝতে পারছো আমার ভাষা? বললাম নতুন ব্যক্তি যে আসলো তার বয়স ওই পুরনো ব্যক্তির সমান হতে পারে, বা কি হতে পারে? কম হতে পারে। এবার প্রশ্ন হলো সমানও হবে না কমও হবে না। কি করে বুঝলাম? দেখো কোশ্চেনে বলছে কি, গড় দেখো তো বাড়ে না কমে? কত বছর করে বাড়ে? বুঝা গেল? যেহেতু গড় বাড়ে তার মানে এই নতুন ব্যক্তির বয়স অবশ্যই কি হবে বলো দেখি? 24-এর থেকে বেশি হবে। তোমরা এতটুক জায়গা ক্লিয়ার করতে পারলে কি, যে নতুন ব্যক্তি আসলো, এই নতুন ব্যক্তির বয়স 24 হবে কি? যদি 24ই হতো তাহলে ভাই গড় বাড়তও না কমতও না। যেহেতু গড় বৃদ্ধি পেয়েছে তাহলে এই নতুন ব্যক্তির বয়স 24-এর থেকে অবশ্যই কি হবে? বেশি। 24 হবে কি? 24-এর থেকে অবশ্যই বেশি হবে না কম হবে? শিওর? 24-এর সঙ্গে তার মানে কিছু কি করতে হবে ভাই? যোগ করতে হবে। ভালো করে দেখো ভাষাটা, যে নতুন ব্যক্তি আসলো তার বয়স কম হবে না বেশি হবে? সমান তো হবেই না, কমও হবে না। কেন? যেহেতু গড় বৃদ্ধি পায় তার মানে নতুন ব্যক্তির বয়স অবশ্যই কি হবে ভাই? বেশি। তাহলে বেশি মানে কার চেয়ে বেশি হবে বলো দেখি? 24-এর থেকে বেশি। তাহলে 24-এর থেকে বেশি মানে কি ভাই? 24-এর সঙ্গে কিছু একটা কি করতে হবে? যোগ করতে হবে। কি বুঝা গেল ভাই?
এবার প্রশ্ন হলো কত যোগ করব। দেখো গড় বয়স কত করে বৃদ্ধি পায় বলো দেখি। গড় বয়স বৃদ্ধি পায় কি, গড় বয়স মানে কি বলো দেখি, একজনের বয়সই বাড়ে কত করে 2 বছর, একজনের বাড়ে কত, তাহলে টোটাল কত বাড়ে, টোটাল টোটাল কত বাড়ে, টোটাল গড় মানে ভাই একজনের বয়স বাড়ে কত 2 বছর, তাহলে টোটাল যদি বলি কত বাড়ে, তাহলে গড় বাড়ে কত 2, এটাকে গুণ করতে হবে, কত দিয়ে গুণ করবে, এখানে কতজন লোক আছে 8 জন, 8 দিয়ে গুণ করবো, 8 দুগুণে, তাহলে কত বছর বাড়বে বলো দেখি, 16 বছর কি বাড়বে। বুঝা গেল কি বললাম, বুঝার চেষ্টা করো ভাই। নতুন ব্যক্তি আসার ফলে বয়স বাড়ছে না কমছে, 2 বছর বাড়ে নাই, কিন্তু 2 বছর তো গড়ে বাড়ে। আমি যদি বলি টোটাল কত বাড়ে, তাহলে 2 এর সঙ্গে আমি কি কত গুণ করব, 8, 2 কোথা থেকে আসলো, বুঝা গেল কি বলছি না, 2 বছর গড়ে বাড়ে। এবার প্রশ্ন হলো টোটাল যখন বার করব, টোটাল কত বাড়ে, তখন এটাকে কিন্তু গুণ করতে হবে। কেন গুণ করতে হবে বুঝতে পারছো, গড় মানে একজনেরই বাড়ে কত, তাহলে 8 জনের কত বাড়বে, 8 দুগুণে 16 বছর, বুঝা গেল। তার মানে নতুন ব্যক্তি আসার ফলে কত বছর বয়স বাড়লো, 16 বছর। তার মানে কি বুঝতে পারছো, নতুন ব্যক্তির বয়স 16 বছর কি হবে, বেশি হবে। 16 বছর হবে না কিন্তু, 16 বছর কার থেকে, পুরনো ব্যক্তির থেকে। পুরনো ব্যক্তির বয়স কত ছিল বলো দেখি, 24। পুরনো বলতে যে চলে গেল তার বয়স কত, আর নতুন ব্যক্তির বয়স কত বেশি হবে, 16। অনেকে ভাবে 2 বছর বেশি হবে, 2 বছর বেশি হবে কি, 2 বছর তো একজনেরই বাড়ে, লোক আছে কতজন, তাহলে 8 জনের কত বাড়বে, কি বোঝা যাচ্ছে কি বললাম, তাহলে একজনের বাড়ে 2, তাহলে 8 জনের বাড়বে 8 দুগুণে 16 বছর। তার মানে যে নতুন ব্যক্তি আসলো তার বয়স ওই পুরনো ব্যক্তির থেকে কত বছর বেশি হবে, তাহলে 16 আমরা কি করে দিব বলো দেখি, যোগ করে দিব। তাহলে 24 আর 16 যোগ করলে এটা কার বয়স বলো দেখি। এবার যদি কোশ্চেনটা এভাবে বলতো, নতুন ব্যক্তি আসার ফলে গড় বয়স 2 বছর কমে যায়, তাহলে নতুন ব্যক্তির বয়স কম হবে, তখন পুরনো ব্যক্তির বয়স থেকে এটা কি করে দিব, মাইনাস করে দিব। খুব সিম্পল কথা, পুরনো ব্যক্তির বয়সের সঙ্গে হয় যোগ করব নয় বিয়োগ করব। যদি বাড়ে তাহলে কি করব, যোগ, কমলে এবার প্রশ্ন হলো কত যোগ করবে বা কত বিয়োগ করবে। গড়টা যোগ করে দিও না কিন্তু, গড় 2 বারে তার মানে কি 2 যোগ করবে, গড় মানে তো একজনের বয়স 2 বারে, টোটাল আছে কতজন, তাহলে 8 জনের কত বাড়বে, 8 দুগুণে, বুঝা গেল। গড় মানে একজনের বাড়ে 2, তাহলে 2 জনের বাড়বে 4, 3 জনের, 8 জনের, তাহলে 16 বছর বাড়লো। কেন বাড়লো, কারণ নতুন ব্যক্তির বয়স 16 বছর বেশি হবে, বুঝা গেল। কার থেকে বেশি হবে, পুরনো ব্যক্তির থেকে, তাহলে পুরনো ব্যক্তির সঙ্গে 16 যোগ করলাম, তাহলে ভাই নতুন ব্যক্তির বয়স কত হয়ে গেল। তো চলো ভাই নেক্সট প্রবলেম। এবার দেখো 5 নম্বরে কি বলছে, একজন ব্যাটসম্যান, খুব ইম্পর্টেন্ট ভাই, 11তম ইনিংসে 100 রান করায় তার রানের গড় 5 বৃদ্ধি পায়, 11তম ইনিংসের শেষে তার রানের গড় কত হবে। তাই ভালো করে দেখো, রানের গড় কত বাড়ছে বলো দেখি, 5। কয়টি ইনিংস খেলার পর, 11টি। ইনিংসকে আমরা যদি ম্যাচের মতো ভাবি, কয়টি ম্যাচ খেললো, 11টি। 11টি ম্যাচ খেলার পর তার রানের গড় কত বাড়লো বলো দেখি, 5। তার মানে আগে যদি 30 থাকে, এখন গড় কত হবে, 5 বাড়বে। আগে যদি 40 থাকে, তাহলে এখন কত হবে, তাই না। এবার প্রশ্ন হলো আগে গড় কত ছিল আমরা জানি কি, তাহলে আগেরটা আমরা ধরে নিলাম, মনে করো ভাই x, কত ভাবলাম, তাহলে ভাই এখন গড় কত হবে, আগে গড় কত ছিল, তাহলে এখন গড় কত হবে, কি বোঝা যাচ্ছে ভাই, গড় বাড়ছে না কমছে, আগে গড় কত ছিল, এখন গড় কত, এতটুকু বোঝা যাচ্ছে কি, বাড়ছে, তার মানে আগে x থাকলে ভাই এখন কত হবে। আচ্ছা, এটা হচ্ছে 11তম ম্যাচ খেলার পর, তাই না ভাই, কত ম্যাচ খেলার পর, আজকের ম্যাচ খেলার আগে কয়টি ম্যাচ খেলছিল বলে দেখি, বুঝা গেল। তো মন দিয়ে শুনো ভাই, 10টি ম্যাচ পর্যন্ত, 10টি ম্যাচে তার গড় কত ছিল, x। আজকে 11তম ম্যাচ খেলছে, তাহলে আগে কয়টি ম্যাচ খেলছিল, 10টি, তাহলে 10টি ম্যাচ পর্যন্ত তার গড় কত ছিল, x। 11তম ম্যাচ খেলার পর গড় 5 বাড়লো, তার মানে কত হলো বলো দেখি, x + 5। কি বুঝতে পারছো ভাই,
একটু মন দিয়ে শুনো, আগে গড় ছিল এক্স, এখন এক্স প্লাস ফাইভ। এই এক্স প্লাস ফাইভ যে গড়, এটা কয়টা ম্যাচের গড়? 11টা। এটা কয়টা ম্যাচের গড়? আর আগে গড় কত ছিল? মানে গড় কত ছিল? এটি কয়টি ম্যাচের গড় বলো দেখি, দেখো বুঝতে পারছো কিনা। আজকে গড় হচ্ছে এক্স প্লাস ফাইভ, আজকে বলতে 11তম ম্যাচ খেলার পর গড় কত হলো? এক্স প্লাস ফাইভ। বুঝা গেল? আগে গড় ছিল ভাই এক্স, এখন গড় কত হলো? এবার একটা জিনিস বুঝো, এই এক্স প্লাস ফাইভটা হচ্ছে কয়টি ম্যাচের গড়? আর এইটা কয়টি ম্যাচের গড় বলো? এটা 10টি। কেন? বুঝা গেল? আগের আগের বলতে আজকেরটা যদি বাদ দিই, তার মানে কয়টি ম্যাচ ছিল বলো দেখি? 10টি। 10টি ম্যাচের গড় কত? এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে কি? আগে গড় ছিল কত ভাই? এখন কত হলো? এক্স প্লাস ফাইভটা কয়টি ম্যাচের গড়? আর আগের যে গড়টা, এটা একটা ম্যাচ কম হবে, তার মানে কয়টি ম্যাচের গড়? বুঝা গেল? আজকের ম্যাচটা যদি বাদ দিই, তাহলে কয়টি ম্যাচ হবে? ওই 10টি ম্যাচের গড় কত? কি বুঝা গেল ভাই? আচ্ছা, এটা তো ভাই গড়, তাই না ভাই? আর এটাও কি ভাই? এটা কয়টি ম্যাচের গড়? আর এটা আগের বলতে কয়টি ম্যাচের? একটি ম্যাচ কম হবে। বুঝা গেল? আজকের ম্যাচটা যদি বাদ দিই, তাহলে কয়টি ম্যাচ হবে? 10টি। টোটাল ম্যাচ খেলছে কয়টা ব্যাটসম্যান? 11টি। 11টা ম্যাচ খেলার পর গড় এক্স প্লাস ফাইভ। আজকের ম্যাচটা যদি বাদ দেই, তাহলে কয়টি ম্যাচ হয়? 10টি ম্যাচের গড় কত? এবার গড় থেকে টোটাল বার করবে। আমি কি বলি বলো দেখি ভাই? গড় থাকলে কি বার করতে? টোটাল। তাই টোটাল যদি বার করি, কি বার করব? গড় থাকতে টোটাল। টোটাল বার করতে গেলে ভাই গড়ের সঙ্গে কি করতে হয়? গুণ করতে হয় না? কত গুণ করব? এটা 10টি ম্যাচের গড়, তাহলে ভাই এটারে কত দিয়ে গুণ করব? 10 দিয়ে। আর বলো দেখি এটা কয়টি ম্যাচের গড়? তাহলে এইটাকে কত দিয়ে গুণ করব? কি বুঝা গেল ভাই? এটা 10টি ম্যাচের গড়, এটারে কত দিয়ে গুণ করব? 10 দিয়ে। গড় থেকে টোটাল বার করব, টোটাল। তাহলে টোটাল বার করতে গেলে গড়ের সঙ্গে কত গুণ করব বলো দেখি? 11। আর এখানে কত দিয়ে গুণ করব? কারণ এটা কয়টি ম্যাচের গড়? 10 দিয়ে। আর এটা কয়টি ম্যাচের গড়? 11 দিয়ে গুণ করলাম। বুঝা গেল? তাহলে বলো দেখি, তাই গুণ করলে কি পাওয়া যাবে বলো দেখি? টোটাল রান। তাহলে 10টি ম্যাচের রান কত ছিল? এটা বলো দেখি কয়টি ম্যাচের রান? আর এটা বুঝা যাচ্ছে ভাই? এটা কয়টি ম্যাচের রান? আর এটা? এবার 10টি ম্যাচের রানের সঙ্গে আজকে কত করছে বলো দেখি? 100 না? আজকের ম্যাচে মানে 11তম ম্যাচে কত রান করছে? 100। এই 100টা বলো দেখি কয়টি ম্যাচে করছে? একটি। মন দিয়ে শুনো ভাই, এইটা কয়টি ম্যাচের রান? আর এখানে আরো একটি ম্যাচ, তাহলে কয়টি ম্যাচ হয়ে গেল? বুঝতে পারছো ভাই? বলো দেখি এইটা কয়টি ম্যাচের রান? আর এইটা? এটা একটি ম্যাচেই কিন্তু 100 করছে। বলছে না 11তম ইনিংসে 100 করছে। তাহলে ভাই এইটা হচ্ছে 10টি ম্যাচের রান, আর এইটা কয়টি ম্যাচের রান? তাহলে 10টা আর একটা মিলা, তাহলে এইটা কয়টি ম্যাচের রান? আবার এইটাও কয়টি ম্যাচের রান? দুইটা অবশ্যই কি হবে? তোমরা বুঝতে পারছো ভাই? এইটা ছিল 10টি ম্যাচের রান, আর এইটা ছিল 11টি ম্যাচের রান। এবার 10টি ম্যাচের সঙ্গে যখন 100 যোগ করব, 100 কেন? 11তম ইনিংসে কত রান করছে? তাহলে ভাই এইটা হলো 10টি ম্যাচের রান, আর এইটা কয়টি ম্যাচের রান? তাহলে দুইটা যোগ করলে কয়টি ম্যাচের রান হবে? এইটাও কয়টি ম্যাচের রান? তো দুটো সমান হবে কি হবে না? তাহলে এটা যদি সলভ করি ভাই, 10x প্লাস এখানে কত হবে? 100, আর এখানে 11 দিয়ে যদি গুণ করি, 11x প্লাস 5 11 55। 11 দিয়ে দুটোকেই গুণ করব ভাই। কি প্রসেনজিৎ বুঝতে পারছো ভাই? ব্র্যাকেটের ভিতরে দুটোকেই গুণ করব। 11 দিয়ে x কে গুণ করলে 11x প্লাস 11 দিয়ে 5 কে গুণ করলে 55। এবার x গুলো যদি এক পারে নিয়ে আসি, তাহলে 11x থেকে 10x বিয়োগ হবে, তাহলে বিয়োগ করলে কয়টা x থাকবে? একটা। 11টার থেকে 10টা বিয়োগ করলে একটা, চিহ্ন অ্যাভয়েড করলাম। আর এদিকে 100টা ওই পারে গেলে বিয়োগ হবে, 100 থেকে 55 বিয়োগ করলে কত হবে? 45। কত হবে? 45। তোদের বুঝতে পারলে ভাই? x গুলো এক পারে নিয়ে আসলে 11 থেকে 10 বিয়োগ করলে একটা x, আর 100 থেকে 55 বিয়োগ করলে 45। তাহলে ভাই আগের গড় কত ছিল? আগের গড় কত ছিল? 45। আর এখনের গড় কত হবে? এখানে বসাও। x এর মান কত বলো দেখি? 45 5 বাড়ছে না? 50। x হচ্ছে কিন্তু আগের গড় ভাই। তার মানে আগের গড় কত বলো দেখি? x কি ধরছিলাম? আগের গড় হচ্ছে কত? 45।
কিন্তু এখনের গড় কত হবে? এখনের উপরেও বার করছি, চলো এখানেও বার করতে পারো। 45-এর সঙ্গে কি যোগ করব? 5 যোগ করব। কেন 5 যোগ করব? 5 বাড়বে না? বা এখানেও দেখতে পারো এক্স এর মান 45। তার মানে আগের গড় কত ছিল? 45। আর এখনের গড় এক্স এর মান কত? 45 প্লাস 5। কি সুরজ বুঝা যাচ্ছে ভাই? তাহলে এখনের গড় কত? 50। এবার দেখো এটা, তাহলে এখন অ্যান্সার কত হয়ে গেল বলো দেখি? 50। এটা এখনের গড়। এটা যদি অন্যভাবে করতে চাও তাহলে দেখো, আগের গড় যদি বার করতে চাই, শর্টকাটে যদি এটা করতে চাও, আগের গড় এক্স ছাড়া করবে মনে করো, এটা মুছে দিই মনে করো, ঠিক আছে? এটা যদি অন্যভাবে করতে চাও এক্স ছাড়া ভাই, তাহলে এইভাবে করতে পারো, একটু শর্টকাটে করতে পারো। আগের গড়, প্রথমে আগের গড়টা বার করি। আজকে কত রান করছে? এটার থেকে বিয়োগ করব। গড় বাড়ছে না কমছে? তাহলে শর্টকাটে যদি করো এই ধরনের অঙ্কে, তাহলে বিয়োগ করতে হবে। কি করতে হবে? আজকে 100 রান করছে, 100 থেকে বিয়োগ করবো। এবার প্রশ্ন হলো কত বিয়োগ করব? দেখো গড়ে কত বাড়ছে বলো দেখি? 5। গড়ে বাড়ে কত? তাহলে টোটাল কত বাড়ে? 11টা ইনিংস না? তাহলে 5 গুণন 11। বুঝা গেল? আজকের ইনিংসের রান থেকে বিয়োগ করব। কি বিয়োগ করব? কত বাড়লো? কত বাড়লো বলো দেখি? একটি ইনিংসে কত বাড়লো? 5। গড় 5 বারে মানে কি? একটি ইনিংসে বারে 5। তাহলে 11টি ইনিংসে কত বাড়বে? 5 11 55। তাহলে কত হয়? 100 মাইনাস 55। তাহলে কত হয়? 45। এটা হলো আগের গড়। তাহলে এখনের গড় যদি বার করতে চাও, তাহলে আগের গড়ের সঙ্গে কি যোগ করবে বলো দেখি? 5। 5 যোগ করলে কত হয়? তাহলে এখনের গড় কত? 50। দেখো শর্টকাট টেকনিকটা আবার বলছি। আজকে কত রান করছে? 100। 100 থেকে কি করব? বাদ দিব। কি বাদ দিব? কত রান বেশি হলো। বাদ দিব মানে কি ভাই? বিয়োগ করব। কত বিয়োগ করব ভাই? কত রান বেশি হলো। একটি ইনিংসেই কত বারে? গড়ে 5 বারে মানে কি? গড়ে বারে 5। তার মানে একটি ইনিংসেই বারে। তাহলে দুইটি ইনিংসে, তাহলে 11টি ইনিংসে, তাহলে বিয়োগ করলে কত? যত বাড়বে সেটা বিয়োগ করলাম। এটা হলো আগের রান। তাহলে এখনের গড় কত? সরি, এটা আগের গড় 45, এখনের গড় 50। তাহলে দেখো এটা দুভাবেই করলাম, তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করতে পারো। তো চলো ভাই নেক্সট প্রবলেম। আচ্ছা দেখো 6 নম্বর, স্বাভাবিক বেগের 4/5 অংশ বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছতে 20 মিনিট দেরি হয়। গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত ঘন্টা? মানে স্বাভাবিক সময় কত? আচ্ছা একটা জিনিস দেখো, অংশটার দিকে আগে নজর দিই। হ্যাঁ, কত অংশ বেগে চলে বলে দিই? 4/5 অংশ। কত অংশ বেগে চলছে? 4/5। এটার মানে কি বলো দেখি? নিচেরটা হচ্ছে নর্মাল গতিবেগ, স্বাভাবিক। নিচেরটা দিয়ে বলছে স্বাভাবিক গতিবেগ, আর এটা হচ্ছে যাচ্ছে আর কি এই গতিবেগে। তার মানেটা কি? 4/5 অংশ গতিবেগে যাওয়ার মানেটা কি? মানে নর্মাল বা স্বাভাবিক গতিবেগ কত? 5। নর্মাল স্পিড হচ্ছে 5, কিন্তু যাচ্ছে কত গতিবেগে? 4। বোঝা গেল কি বললাম? নর্মাল গতিবেগ হচ্ছে 5 ভাগ বা 5 ইউনিট যাই বলো, স্বাভাবিক গতিবেগ 5 ইউনিট, কিন্তু যাচ্ছে কত গতিবেগে? 4 ইউনিট গতিবেগে। বোঝা যাচ্ছে কি বললাম? নর্মাল গতিবেগ কত? নিচেরটা দিয়ে বুঝায় নর্মাল বা স্বাভাবিক। স্বাভাবিক গতিবেগ কত? 5, কিন্তু 5-এ যাচ্ছে কি? কমে যাচ্ছে। যাচ্ছে কত? কি বোঝা গেল কি বললাম? স্বাভাবিক গতিবেগ কত বলো দেখি? 5, কিন্তু 5-এ যাচ্ছে কি? যাচ্ছে কত? কমে যাচ্ছে না বেশি স্পিডে যাচ্ছে? বুঝা গেল? কারণ যাওয়ার কথা কত হয় বলো দেখি? 5-এ, কিন্তু যাচ্ছে কত হয়? তাহলে এদিকে যদি লিখি এইভাবে বেগ, বেগ দেখো এটা একটা খুব স্পেশাল টেকনিকে করবো। এটা হচ্ছে স্বাভাবিক, আর এদিকে লিখলাম যাচ্ছে। যাচ্ছে মানে যেই গতিবেগে যাচ্ছে আর কি, বা চলছে। তাহলে স্বাভাবিক গতিবেগ হওয়ার কথা কত ছিল বলো দেখি? 5, কিন্তু 5-এ যাচ্ছে কি? যাচ্ছে কত? তোমরা আমার ভাষা বুঝতে পারছো? স্বাভাবিক গতিবেগ কত ছিল? 5, কিন্তু 5-এ যাচ্ছে কি? যাচ্ছে কত? এটার অনুপাত করে দিলাম। তাহলে কত হলো? বেগের অনুপাত 5:4। এবার তোমরা জানো বেগকে যদি উল্টায় দিই তাহলে কিসের অনুপাত? সময়। বেগ থেকে আমরা কিসের অনুপাত বার করব? সময়। উল্টে দেব। উল্টে মানে ভাই 4 আসবে ভাই প্রথমে, আর 5 যাবে ভাই পরে।
তাহলে কত হয়ে গেল বলো দেখি 4:5। কি বোঝা গেল কি বললাম? তাহলে ভাই বলো দেখি স্বাভাবিক গতিবেগ কত ছিল 5, কিন্তু স্বাভাবিক বেগে যাচ্ছে কি, যাচ্ছে কতই? স্বাভাবিক গতিবেগ ছিল 5 কিন্তু যাচ্ছে 4-এ। এবার বেগকে যদি উল্টে দেই তাহলে কিসের অনুপাত পাওয়া যাবে? সময়ের। কেন বলো দেখি? একটা জিনিস ভাবো ভাই, বেগ যদি বাড়ে সময় কি হবে বলো দেখি? কম হবে। বেগ যত বেশি হবে সময় তত, তার মানে বেগ আর সময় কি সম্পর্ক? উল্টো। উল্টো বা কি সম্পর্ক বলতে পারি? ব্যস্ত। বেগ যত বাড়বে সময় তত, তার মানে বেগকে যদি উল্টে দিই তাহলে কিসের অনুপাত পাওয়া যাবে? সময়। তার মানে কি দাঁড়াচ্ছে? প্রথমেরটা কি বলো দেখি? স্বাভাবিক। এবার কিন্তু এটা বেগ না, কি বার করলাম বলে দেখি? সময়। মানে যেখানে লাগার কথা স্বাভাবিক সময় 4 মিনিট, এখানে যাচ্ছে কত মিনিটে বলো দেখি? 5 মিনিটে। যেটা আমি 4 মিনিটে যেতে পারি, যে জায়গায় যাওয়ার নর্মাল টাইম কয় মিনিট মনে করো? 4 মিনিট, সেখানে লাগছে কত মিনিট? বুঝছো না কি বললাম? যেহেতু ট্রেনটা স্পিডে চলছে না আস্তে চলছে, মানে বেশি গতিতে চলছে না আস্তে চলছে? আস্তে। যেহেতু ট্রেনটা আস্তে চলছে, তাই যেখানে সময় লাগার কথা কয় মিনিট ভাই? 4 মিনিট, সেখানে লাগছে কয় মিনিট? 5 মিনিট। নর্মাল টাইম কয় মিনিট? কিন্তু লাগছে কয় মিনিট? তার মানে কয় মিনিট দেরি হচ্ছে? কয় মিনিট দেরি হচ্ছে ভাই? বুঝো না কি বললাম? 1 মিনিট বা 1 ইউনিট যাই ভাবো। তোমরা কি বুঝতে পারছো? বলো দেখি, একটু রিপ্লাই দিও ভাই। স্বাভাবিক গতিবেগ কত কিন্তু যাচ্ছে কত? এবার বেগকে উল্টে দিলাম, তাহলে সময় কত? স্বাভাবিক সময় কত? 4 মিনিট। যদি মিনিট দিয়ে ভাবি, যেখানে লাগার কথা কয় মিনিট? 4 মিনিট, সেখানে সময় লাগছে কয় মিনিট? বেশি লাগছে না কম লাগছে? কয় মিনিট বেশি লাগছে? 1 মিনিট বেশি লাগছে বা দেরি হচ্ছে। বোঝা গেল? যেখানে পৌঁছানোর কথা 4 মিনিটে, তুমি কয় মিনিটে পৌঁছালা? তাহলে দেরি হলো না ভাই? কয় মিনিট দেরি হলো? কিন্তু কোশ্চেনে দেখো তো কয় মিনিট দেরি হবে বলছে। তাহলে এই একের ভ্যালুই কি বলো দেখি? 20 না? হ্যাঁ কি না? এটাও কি ভাই দেরি হয়? এটাও কি ভাই? কোশ্চেনে বলছে কয় মিনিট দেরি হয়, আর আমাদের আসলো কয় মিনিট দেরি হয়? কোশ্চেনে বলছে দেরি হয় কয় মিনিট? 20 মিনিট, কিন্তু আমাদের কয় মিনিট দেরি হচ্ছে? 1 মিনিট। তো দুটো সেম জিনিস না আলাদা জিনিস? তাহলে একের ভ্যালুই কত ভাই? 20। কত দিয়ে গুণ করলে আসে? এ 10 দিয়ে কেন? 20 দিয়ে। 20 ওকে 20। তাহলে স্বাভাবিক সময় যদি বার করতে চাই তাহলে 4-এর ভ্যালু বার করতে গেলে এটারও কত দিয়ে গুণ করব? 4 20 80 মিনিট। তাহলে স্বাভাবিক সময় কত মিনিট বলো দেখি? 80 মিনিট। এই জায়গাটা বুঝতে পারছো তো? একের ভ্যালু 20 কেন? 1 মিনিট কি ভাই দেরি হয়, কিন্তু কোশ্চেনে দেরি হয় কয় মিনিট? 20 মিনিট। দুটো সেম জিনিস না? যেহেতু দুটো সেম, তাহলে বলতে পারি এইটার ভ্যালুই হচ্ছে কত? 20। এই 1 ইউনিট, ইউনিট ভাবতে পারো, এই 1 ইউনিটের ভ্যালুই কত? 20। তাহলে এই 4 ইউনিটের ভ্যালু কত হবে? এটারে কত দিয়ে গুণ করব? 20 দিয়ে। 4 20 80 মিনিট। 80 মিনিট মানে ভাই 1 ঘন্টা। 1 ঘন্টা মানে 60 মিনিট, আরো থাকলো 20 মিনিট। তার মানে অ্যান্সার হচ্ছে ভাই স্বাভাবিক সময় কত? 1 ঘন্টা। তো চলো ভাই নেক্সট প্রবলেম। আচ্ছা 7 নম্বরে দেখো কি বলছে। এ ও বি এর বয়সের অনুপাত 7:5 এবং তাদের বয়সের পার্থক্য 18 বছর হলে কার বয়স কত? খুব সিম্পল অঙ্ক দেখো। তাহলে কতজন লোক আছে? 2 জন, এ আর বি। তাদের বয়সের অনুপাত কত ভাই? 7:5। আচ্ছা কোশ্চেনে কি দেওয়া আছে বলো দেখি? বয়সের পার্থক্য না? তাহলে ভাই আমরাও কি বার করব? বয়সের পার্থক্য। তাহলে বলো দেখি এখানে বয়সের পার্থক্য কত হচ্ছে? 2। এর বয়স হচ্ছে 7, বি এর বয়স 5, তাহলে ডিফারেন্সটা কত? 2। কিন্তু কোশ্চেনে ডিফারেন্স কত বছর বলছে বল? তাহলে 2 এর ভ্যালুই কত? এটা ইউনিট যদি ধরি 2 ইউনিট, এটার ভ্যালুই 18 না? কেন বুঝতে পারছো তো ভাই? এটাও কি ভাই বলো দেখি? ডিফারেন্স। এটাও কি ভাই? তাহলে ভাই 2 এর ভ্যালুই কত? কত দিয়ে গুণ করলে আসে বল? তাহলে একইভাবে 7 এর ভ্যালু কত হবে? এটারও কত দিয়ে গুণ করব? 9 দিয়ে। 7 নং 63। তাহলে একইভাবে 5 এর ভ্যালু কত হবে? 5 নং 45। তুমি এইভাবেও করতে পারো ভাই, 2 ইউনিটের ভ্যালু 18, 1 ইউনিটের ভ্যালু 9, তাহলে 7 ইউনিটের ভ্যালু 7 নং 63, 5 ইউনিটের ভ্যালু 5 নং সরি এটা কত হবে? 45 হবে। এটা বুঝতে পারছো তো ভাই? খুব সিম্পল অঙ্ক দেখো, অ্যান্সার কিন্তু 12 হয়ে গেল, একটা 63 আর একটা 45। একজনের বয়স 7 আর একজনের বয়স 5, ডিফারেন্স কত ভাই? 2। কিন্তু কোশ্চেনে ডিফারেন্স কত বলছে?
তাহলে ভাই এটাও ডিফারেন্স, এটাও ডিফারেন্স, দুটো সেম জিনিস। তাহলে ভাই 2 এর ভ্যালুই কত? 18, 9 দিয়ে গুণ করলে আসে। তাহলে সেম ভাবে ভাই 7 এর ভ্যালু কত হবে? এটারও 9 দিয়ে গুণ করব, 7 নং 63। একইভাবে 5 এর ভ্যালু কত হবে? 5 নং 45। তাহলে দুই ব্যক্তির বয়স কত কত হবে? একজনের বয়স 63 আর একজনের বয়স 45। তো চলো ভাই নেক্সট প্রবলেম। এবার দেখো 8 নম্বর, 5টি দ্রব্যের ক্রয় মূল্য 4টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতির হার কত? তাহলে ভাই একদিকে লিখে নিলাম কি বলো দেখি, ক্রয় মূল্য, আর একদিকে বিক্রয় মূল্য। তুমি সিপিএসপি লিখতে পারো বা এক্স ওয়াইও ধরতে পারো। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। ক্রয় মূল্য বলতে ভাই একটি দ্রব্যের ক্রয় মূল্যকে বোঝাচ্ছে, আর বিক্রয় মূল্য মানে ভাই একটি দ্রব্যের বিক্রয় মূল্য। তো যে দুটো জায়গা মার্ক করলাম দেখো, এটা দিয়ে কয়টি দ্রব্যের ক্রয় মূল্য? একটি। আর এটা কয়টি দ্রব্যের বিক্রয় মূল্য? এটা একটি দ্রব্যের ক্রয় মূল্য, আর এটা হচ্ছে ভাই একটি দ্রব্যের বিক্রয় মূল্য। এবার কোশ্চেনে কি বলছে দেখো, 5টি দ্রব্যের ক্রয় মূল্য 4টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। তাহলে ভাই এটা কয়টি দ্রব্যের ক্রয় মূল্য? এটা একটি দ্রব্যের ক্রয় মূল্য। তাহলে বলো দেখি 5টি দ্রব্যের ক্রয় মূল্য বেশি হবে না কম হবে? তাহলে এটাকে কত দিয়ে গুণ করব? আচ্ছা, এটা বলো দেখি কয়টি দ্রব্যের বিক্রয় মূল্য? তাহলে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য বেশি হবে না কম হবে? তাহলে এটারে কত দিয়ে গুণ করব? কি বুঝতে পারছো? এইটা একটি দ্রব্যের ক্রয় মূল্য, তাহলে 5টি দ্রব্যের ক্রয় মূল্য কত হবে? 5 দিয়ে গুণ। আর এইটা কয়টি দ্রব্যের বিক্রয় মূল্য? না না, যেই জায়গাটা মার্ক করলাম ভাই, এটা একটি দ্রব্যের বিক্রয় মূল্য, তাহলে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? বেশি হবে। তাহলে এটারে কত দিয়ে গুণ করব? 4 দিয়ে। তো এইটা 5টি দ্রব্যের ক্রয় মূল্য, এটা 4টি দ্রব্যের বিক্রয় মূল্য। দুটো সমান বলছে না? সমান করে দিলাম। তাহলে ভাই যদি সাজিয়ে লিখি, এদিকে কি থাকবে ভাই? ক্রয় মূল্য, বিক্রয় মূল্যটা গুণ আছে, এদিকে আসলে ভাই কি হবে? বিক্রয় মূল্য। তাহলে সমান সমান এই পারে কত থাকলো ভাই? 4, আর 5 গুণ আকারে আছে ভাই, ওই পারে গেলে নিচে যাবে। তার মানে কি বোঝা যাচ্ছে ভাই? দ্রব্য কেনা হয় কয় টাকায়? 4 টাকায়। বিক্রি করা হয়, ক্রয় মূল্য 4 মানে কেনা হয়, আর বিক্রয় মূল্য 5 মানে বিক্রি করা হয়। তাহলে লাভ হয় কয় টাকা? বুঝতে পারছো ভাই? কেনা হয় কত টাকায়, বিক্রি করা হয়, তাহলে কত টাকা লাভ? তাহলে ভাই শতকরা লাভ 1 টাকা লাভ হচ্ছে, তাই না ভাই? কি মিঠুন বুঝতেছো ভাই? ভাই ক্রয় মূল্য কত বলো দেখি? 4 মানে কেনা হয় 4 টাকায়, আর বিক্রি করি, তাহলে লাভ হচ্ছে। তাহলে ভাই শতকরা লাভ যদি বার করি, শতকরা লাভ কিভাবে বার করতে ভাই? উপরে কি লিখবো? লাভ, নিচে ক্রয় মূল্য ইন্টু 100। লাভ কত? 1, ক্রয় মূল্য কত? ইন্টু 100। তাহলে ভাই 4 দিয়ে 100কে কাটলে 4 25 100, 25 আর 1 গুণ করলে 2500কে 25%। বুঝা গেল? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, 4 দিয়ে 100কে কাটলে 25, 4 25 100। ঠিক আছে ভাই? তো চলো ভাই নেক্সট প্রবলেম। আচ্ছা দেখো 9 নম্বর, ক্রয় মূল্য শতকরা কত হারে বাড়িয়ে রাখলে 20% ছাড় দিয়েও 12% লাভ হবে? তাহলে দেখো ভাই এখানে কিছুই তো দেওয়া নেই, তাহলে এটা আমরা কি করি? ক্রয় কিছুই যেহেতু দেওয়া নেই, আমরা ক্রয় মূল্যটা ধরে নিই। ক্রয় মূল্য কত ধরে নিলাম ভাই? 100 টাকা। কিছুই দেওয়া নেই, ক্রয় মূল্য ধরলাম 100। এবার দুটো পার্সেন্ট দেওয়া আছে, প্রথমে কোন পার্সেন্টটা ভাঙাবো বলো দেখি? লাভের। কত পার্সেন্ট লাভ হয়? 12% না? 12% লাভ মানে কি? 100 টাকায় কেনা হয়েছে, তার মানে বিক্রি করব কত টাকায়? বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 112। দেখো বুঝতে পারো কিনা? কিনা হয়েছে কত টাকায় বলো দেখি? 100 টাকায়। লাভ হবে কত টাকা? 12% মানে 12 টাকা লাভ। বুঝা গেল? কেনা হয়েছে ভাই 100 টাকায়, লাভ হবে 12 টাকা। তাহলে মিঠুন বলো দেখি ভাই বিক্রি করব কত টাকায়? 112 টাকায়। কি বুঝা যাচ্ছে ভাই? কেনা হয়েছে 100 টাকায়, লাভ হচ্ছে 12 টাকা, তার মানে ভাই বিক্রি করব 112 টাকায়। বুঝা গেল? এবার আমরা বিক্রয় মূল্য থেকে কি বার করব বলো দেখি? ধার্য মূল্য। কি বার করব? ধার্য মূল্যের দেখো তোমরা যদি ফর্মুলা জানো তো ভালো, বা এভাবেও করতে পারো। দেখো এটা কি বলো দেখি? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যটা লিখে নিলাম উপরে। এবার 20% ছাড় মানে কি ভাই বলো দেখি? 100 টাকায় যদি মানে 20% ছাড় মানে হচ্ছে ভাই, 20% ছাড় মানে কি? 100 টাকা যদি ভাই ধার্য মূল্য হয়, বিক্রি করব কত টাকায়? 80 টাকায়। 20% ছাড় মানে 100 টাকা যদি ধার্য মূল্য হয়, ধার্য মূল্য মানে বুঝো তো যেই দামটা লেখা থাকে,
বা লিখিত মূল্য একদম। যদি ধার্য মূল্য 100 টাকা হয় তাহলে ছাড় দিব 20 টাকা, তার মানে বিক্রি করব 80 টাকায়। বুঝা গেল? ধার্য মূল্য হচ্ছে 100 টাকা, ছাড় দিব 20 টাকা, তার মানে বিক্রি করব 80 টাকায়। এটাকে আমরা কি বলবো বলো দেখি? ধার্য মূল্য। আর এটাকে আমরা বলবো বিক্রয়, মানে ধার্য মূল্য সংক্ষেপে লিখলাম। বি বলতে ভাই বিক্রয় মূল্য। এবার ভাই উপরে যে বিক্রয় মূল্যটা পেলাম না 112, এটা প্রথমে লিখলাম। ফর্মুলা দিয়ে করলে তো করতেই পারো, আর যদি ফর্মুলা ছাড়া করো তাহলে দেখো এইভাবে। প্রথমে কি লিখলাম ভাই? বিক্রয় মূল্য। তাহলে নিচেও কি লিখবো? বিক্রয় মূল্য কত বলো দেখি? উপরে যা লিখবে নিচেও তাই। আর সামনে কি লিখবো বলো দেখি? কি বার করতে যাচ্ছি? ধার্য মূল্য। ধার্য মূল্য কত? 100, এটার সামনে বসাবো। দেখো বুঝতে পারো কিনা। উপরে যা লিখবো নিচেও তাই। উপরে কি লিখলাম বলো দেখি? বিক্রয় মূল্য। তাহলে নিচেও কি লিখবো? উপরে বিক্রয় মূল্য, নিচেও বিক্রয়। এই যে 112 পেলাম না বিক্রয় মূল্য, এটা লিখলাম উপরে। ক্রয় মূল্য 100 ধরলা, তাহলে বিক্রয় মূল্য 112। এই 112টা কি বিক্রয় মূল্য, এটা লিখলাম উপরে। এবার ভাই উপরে বিক্রয় মূল্য লিখলে আরেকটা বিক্রয় মূল্য নিচে। এই উপরে নিচে ব্যাপারটা বুঝতে পারছো কি? উপরে কি লিখলাম বলো দেখি? বিক্রয় মূল্য কত? 112। বিক্রয় মূল্য কত? তাহলে নিচেও কি দিতে হবে? আরেকটা বিক্রয় মূল্য কোন জায়গায় পাবো? পার্সেন্ট ভাঙাও। 20% ছাড় মানে 100 টাকা ধার্য মূল্য হলে, ধার্য মূল্য যদি 100 টাকা হয়, 20 টাকা ছাড় দিব, তার মানে বিক্রয় মূল্য 80 টাকা। তাহলে ভাই উপরেও কি লিখলাম ভাই? বিক্রয় মূল্য। নিচেও কি লিখবো? আর সামনে কি যেটা বার করতে চাচ্ছি? কি বার করতে চাচ্ছি? ধার্য মূল্য। ধার্য মূল্য হচ্ছে 100। তাহলে ভাই এখানে 0 0 ক্যান্সেল। 8 দিয়ে 112কে ভাগ করলে 14। 14 আর 10 গুণ করলে 140 টাকা। তার মানে দেখো ভাই ক্রয় মূল্য কত বলো দেখি? 100। তার মানে কেনা হয়েছে কয় টাকায়? আর দাম লিখে রাখা হয়েছে কত টাকায় বলো দেখি? 140। কেনা হয়েছে 100 টাকায়, ধার্য মূল্য মানে দাম ধার্য করা হয়েছে বা লিখে রাখা হয়েছে কত? 140 টাকা। তাহলে বলো দেখি দাম বেশি লিখে রাখা হয়েছে না কম লিখে রাখা হয়েছে? কত বেশি লেখা রাখা হয়েছে? 140 মাইনাস 100, 40 না? আর 100-র মধ্যে যেহেতু কাউন্ট করা হয়েছে, এটাকে আমরা কি বলবো? পার্সেন্ট। বুঝা গেল? 100-র মধ্যে কাউন্ট হলে এটাকেই আমরা কি বলবো? পার্সেন্ট। তার মানে কত পার্সেন্ট দাম বেশি লেখা হয়েছে, এটাই বার করতে বলছে। তো চলো ভাই নেক্সট প্রবলেম। আচ্ছা দেখো 10 নম্বর, খুব সিম্পল, আজকে লাস্ট প্রবলেম। একটি সংখ্যার সঙ্গে তার 20% যোগ করলে যোগফল হয় 480। সংখ্যাটি কত? তোমরা এক্স ধরেও করতে পারো। মনে করো আজকে আমি এক্স ধরে আর করলাম না। সংখ্যাটা, টোটাল সংখ্যাটাকে আমরা কত ধরি? 100। টোটাল সংখ্যাটা কত পার্সেন্ট বলো দেখি? 100%। তার সঙ্গে যোগ করব না বিয়োগ করব? যোগ। কত পার্সেন্ট যোগ করব? 20%। বুঝা গেল? সম্পূর্ণ সংখ্যাটা 100%, তার সঙ্গে কত পার্সেন্ট যোগ করব? 20%। যোগ করলে কত হবে? যোগফলটা কত হবে? 120 কে না, কোশ্চেনে দেখো কত আছে? 480। 480 বলছে না? সম্পূর্ণ সংখ্যাটা 100%, তার সঙ্গে যোগ করতে বলছে না বিয়োগ করতে বলছে? কত যোগ করব? 20%। যোগ করলে কত হয়? 480। তাহলে এই দুটো যোগফল কত হয় বলো দেখি? 120%। 120% এর ভ্যালু কত? 480। কত দিয়ে গুণ করলে আসে বলো দেখি? 4 দিয়ে না? বা তুই রেশিও করতে পারো। তাহলে 100% এর ভ্যালু কত? এটারও 4 দিয়ে গুণ করবো। 4 দিয়ে 100-কে গুণ করলে 400। কি বুঝে গেল ভাই? বা তুমি ঐকিক করে করতে পারো। 120% এর ভ্যালু 480, 1% এর ভ্যালু 4, তাহলে 100% এর ভ্যালু 400। আমি এইভাবে করে দিলাম। এটা বোঝা গেল কি ভাই? টোটাল সংখ্যাটা কত পার্সেন্ট ভাই? 100%। টোটাল সংখ্যাটা, তার সঙ্গে কত পার্সেন্ট যোগ করলাম? যোগ করলে কত হয়? যোগফলটা কত বলছে? 480। বলছে সংখ্যাটার সঙ্গে 20% যোগ করব। সংখ্যাটা কত? 100%, তার সঙ্গে কত পার্সেন্ট যোগ করব? 20%। যোগ করলে যোগফল কত হবে? তাহলে 100 আর 20 যোগ করলে 120% এর ভ্যালু কত? 480। কত দিয়ে গুণ করলে আসে? 4 12 48, একটা শূন্য। 4 দিয়ে গুণ করলে আসে না? 120-কে 4 দিয়ে গুণ করলে 480 হয়। তাহলে 100% এর ভ্যালু বার করতে গেলে এটারও কত দিয়ে গুণ করব? 4 দিয়ে। তাহলে 100% এর ভ্যালু 400। 100% মানে 100% মানেই তো ভাই কি? সংখ্যাটা না? তার মানে ভাই সংখ্যাটা কত বলো দেখি? 400। ঠিক আছে ভাই? তো এইটাই অ্যান্সার। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।